জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে যতটুকু নিরাপত্তা দেয়া দরকার ততটুকু দেয়া হবে, তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের ক্ষোভ থাকলে তাকে সেটা পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এছাড়া শ্রম মন্ত্রণালয়ের বৈঠক শেষে উপদেষ্টা বলেন, লাল ফিতার দৌরাত্বের কারণে প্রশাসনের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি নিয়েও মন্ত্রণালয় কাজ করছে। হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। লাল ফিতার দৌরাত্বের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য, এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই। আর্থিক খাত সংস্কারে অর্থ ও কারিগরি সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। দুপুরে সচিবালয় সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সহায়তা মিলবে NBR, ব্যাংক সংস্কার এবং জ্বালানি খাতে। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করবো। ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, NBR রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো যে সব ব্যাপারে আলাপ আছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধান বিচারপতি বিচার প্রার্থীর জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে গাছের চারা রোপণ করেন। নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সংবিধানের অধিকাংশ আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। আর এই সাংবিধানিক চেতনার সফল বাস্তবায়ন করবেন আপনারা, বিজ্ঞ আইনজীবীগণ। বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক একটি পবিত্র আমানত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালতে সকালে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় আপিল শর্তে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে মাহমুদুর রহমানকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় এই মামলাটি দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন।
সাগররুনির হত্যাকাণ্ডের তদন্ত কাজ পুলিশের তদন্ত সংস্থা পিবিআইকে দিতে চান পরিবার কর্তৃক নিয়োগপ্রাপ্ত আইনজীবী শিশির মনির। হাইকোর্টে কথা বলেন তিনি। শিশির মনির বলেন, অধিকতর তদন্ত করলে সাংবাদিক দম্পতি খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। সাংবাদিক রুনির ভাই নওশের রোমান বলেন, দীর্ঘ সময় এটি তদন্ত না হওয়ায় তারা হতাশ, তাই তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলার তদন্ত দ্রুত শেষ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রায়ের বাজার নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন্নেসা রুনি। হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পরও মামলার অভিযোগপত্র দিতে পারেননি তদন্তকারী বাহিনী। শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে। এর জন্য আমরা পরামর্শ করেছি, প্রাথমিক আলোচনা করেছি। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার সকালে জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচন দিতে রাজনৈতিক ধারা ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। সে সাথে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। আমি দীর্ঘ 7 বছর যাবৎ তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরা জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। বলেন, সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও যুবলীগ ছাত্রলীগের কাছে রয়ে যাওয়া অনেক অস্ত্র উদ্ধার করতে পারেনি। দ্রুত এসব অস্ত্র উদ্ধার না করতে পারলে ফের অস্থিতিশীলতা তৈরির পায়তারা শুরু হবে বলেও জানান তিনি। উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য গণ অভ্যুত্থানকে ধারণ করে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে ডিআরইউতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় ডক্টর ইউনূসকে আরও সতর্কতার সাথে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান তিনি। স্বাধীনতার পর ইতিহাস বিকৃত করা হয়েছে বলে উল্লেখ করে আহ্বান জানান গণ অভ্যুত্থানের ইতিহাস যাতে বিকৃত না হয়। বলেন, অন্তর্বর্তী সরকার সুপারিশ দিতে পারে কেবল সংবিধান সংসদের অধিকার সংস্কারের অধিকার একমাত্র জনগণের নির্বাচিত সরকারের। অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, তার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও বেশি তারা এই বিপ্লবী চেতনা ধারণ করেন না। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন।
পর্যায়ক্রমে পলিথিন ব্যাগ কাঁচা বাজার থেকে তুলে নেওয়া হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, জোর করে কারো উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এই কথা বলেন তিনি। রাজধানীর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের দিনব্যাপী প্রদর্শনী চলে। পরিবেশ উপদেষ্টা প্রদর্শনীর উদ্বোধন করে ঘুরে দেখেন, পরে এক সেমিনারে অংশ নেন। সেখানে বলেন, মন্ত্রণালয় থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধের কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। তবে 1 ডিসেম্বর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে বলেও জানান তিনি। সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা 1 অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি, এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। আসলে এটা তো দেশের আইন, এটা এমনিতেই হওয়ার কথা, হচ্ছে না। এখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ত্বরান্বিত করছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা, চামচ, প্লেট, এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই। আমরা এটার উপর কাজ করছি। এটা যারা প্রস্তুত করেন তাদের সাথে কথা বলবো। জলাতঙ্ক রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনায় তিনি বলেন, ভ্যাকসিনেশনের মাধ্যমে আগামী 2030-এর মধ্যে দেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ সম্ভব। বাড়ির সামনে থেকে কুকুর হতে সাবধান লেখা সাইনবোর্ড সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। বলেন, প্রাণীর প্রতি মানবিক আচরণ খুব জরুরি। তরুণরাই এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে উল্লেখ করে সব সিদ্ধান্তে তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। 2030 সালের মধ্যে যদি আমরা এসডিজি 3.3 অ্যাচিভ করতে চাই এবং সেখানে যদি জলাতঙ্ক নির্মূল করতে না পারি, আর কিন্তু মাত্র 6টা বছর বাকি। আমরা 2024 শেষ করে ফেলেছি। যতটুকু দায়িত্ব আমাদের আছে, সেই দায়িত্বটা আমাদেরকে এক্ষুনি শুরু করতে হবে। আমাদেরকে একটা দিনও দেরি করা যাবে না, যেটা আমাদেরকে করতে হবে। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এস.এম. সাইফুল ইসলাম। এ ব্যাপারে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কলেজটির সহকারী পরিচালক। পদত্যাগের পর 7 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করে কর্মস্থলে ফিরেছেন চিকিৎসকরা। এ সময়ের মধ্যে যোগ্য পরিচালক ও 4 দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে জানান তারা। সম্প্রতি এক নারী চিকিৎসকের উপর হামলার ঘটনায় গত শনিবার থেকে কর্মবিরতি ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার সকাল 10টায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে 1 দফা দাবিতে কর্মবিরতি করে বিক্ষোভ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। দাবির মুখে বেলা 11:30টায় পদত্যাগ করেন হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম। এবার দেশের বাইরে প্রসঙ্গ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইমরান খানের দল পিটিআই-এর সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। অন্তত 110 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রোববার লিয়াকতবাগে জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় 144 ধারা উপেক্ষা করে ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়। এ সময় পিটিআই নেতা সহ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। এদিন রাওয়ালপিন্ডির 25টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যারিকেড বসানো হয়। মোতায়েন করা হয় 4000-এরও বেশি দাঙ্গা পুলিশ। এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে 2 দিনের জন্য 144 ধারা জারি করে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। শনি ও রোববার তেহরিকি ইনসাফের বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতে শহরের সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে ইস্পাহানি চতুর্থ বাংলাদেশি ওপেন স্কোয়াশ 2024। বিগত 3 বছরের মতো এবারও থাকছে একই সাথে 2টি আন্তর্জাতিক ও একটি জাতীয় প্রতিযোগিতার বিশাল আয়োজন।
29 সেপ্টেম্বর 2024 তারিখে রাজধানীর ঢাকার অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামের মিট দ্য প্রেস অনুষ্ঠানে টুর্নামেন্টের 3টি ট্রফি উন্মোচিত হয়। বাংলাদেশ সরকারের পাশাপাশি বিশ্ব স্কোয়াশ ফেডারেশন এবং পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশন অনুমোদিত 4 দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে একটি পুরুষদের এবং একটি মহিলাদের অনুষ্ঠিত হবে। আগামী 1 থেকে 4 সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স খেলাগুলো অনুষ্ঠিত হবে। এবছর ভারত, শ্রীলঙ্কা, মিশর, ইরান, কুয়েত ও নিউজিল্যান্ডের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়দের সাথে খেলবেন বাংলাদেশের সাইমন ও আমিনুল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।